This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডাকা বৈঠকে এই মুহূর্তে সুখেন্দু শেখর রায় পৌঁছে গিয়েছেন আলিপুরের সৌজন্য সভাগৃহ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রতর সঙ্গে সরাসরি আমি কথা বলবো। দেবব্রত, এটা তো মন্ত্রীদের নিয়ে বৈঠক ছিল, কিন্তু সেখানে রাজ্যসভার প্রাক্তন সাংসদ যিনি আবার তৃণমূল থেকে নির্বাচিত হয়েছিলেন, মানে মনোনীত হয়েছিলেন, তাকে ডাকার কি কারণ, মানে তার উপস্থিতি কি বার্তা রাখছে, সূত্র মারফত কি জানছো? দেখো, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ১৩ বছর ধরে তৃণমূল কংগ্রেসের একদম বিশিষ্ট একজন নেতা ছিলেন তিনি, এবং তার একটা লম্বা কেরিয়ার ছিলেন তৃণমূল কংগ্রেসের এবং অত্যন্ত প্রবীণ। কিন্তু আজকে এই যে সভাটা বা আজকে যে এই যে সৌজন্য যে গৃহ রয়েছে, সেখানে যে নৈশভোজ, সেখানে কিন্তু নেতা মন্ত্রীদের কিন্তু আমন্ত্রণ ছিল। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখলাম প্রাক্তন তৃণমূল কংগ্রেসের অত্যন্ত প্রবীণ যে নেতা সুখেন্দু শেখর রায়, তাকে কিন্তু আমরা দেখলাম আজকে এখানে প্রবেশ করতে। এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে কিন্তু তোলপাড় এবং একটা কৌতূহল তৈরি হচ্ছে। আজ কেন আগামী দিনে সুখেন্দু শেখর রায় কি তাহলে কি বিজেপিতে অংশগ্রহণ করছে, মানে যোগদান করবে কি না, সেই একাধিক কিন্তু প্রশ্নচিহ্ন কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে এবং আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে সেই সাথে সাথে আমরা দেখলাম এর পরবর্তীকালে আমরা দেখলাম গাড়িতে অমিত শাহ এবং রাজ্যসভার সাংসদ ছিলেন যিনি সুখেন্দু শেখর রায়, তার এই উপস্থিতি রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি করেছে যে তিনি কেন এখানে রয়েছেন, যেটা বিজেপির মন্ত্রীদের নিয়ে, বিজেপির নেতাদের নিয়ে নৈশভোজ ছিল। ভবিষ্যতে কি কোনো রকম নতুন সমীকরণ দেখা যাবে, সেদিকে অবশ্যই নজর রাখবো। ধন্যবাদ। TV9 বাংলায় স্বাগত। জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে নিউজরুম থেকে রয়েছে আমার অপর সহকর্মী সম্প্রীতি। মাসতুতো বোনের জন্মদিন বলে কথা, উপহার কিনতে গিয়েছিল, কিন্তু মানুষরূপী লোলুপদের খপ্পরে কিনা জীবনটাই শেষ হয়ে গেল এই নাবালিকার। বারুইপুরে এই ঘটনাকে কেন্দ্র করে বিভীষিকা তৈরি হয়েছে। ধর্ষণ করে খুনের অভিযোগে জালে মূল অভিযুক্ত সহ ৩ জন সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর মঙ্গলবার বারুইপুর যাবেন তিনি। আনন্দ খুন করেছে? হ্যাঁ, আনন্দ কি করেছে? ও পুজোর পাশে দিয়েছে, পুকুরে ফেলে দিয়েছে। জন্মদিনের উপহার কিনতে গিয়ে মৃত্যুর মুখোমুখি। বাঁচার শেষ চেষ্টা করেছিল ছটফটে মেয়েটা। নরখাদকদের পাল্লায় পড়ে সেই সুযোগ আর পেল কই। বাড়ি থেকে ১.৫ কিলোমিটার দূরের বস্তার মধ্যে পাওয়া গেল দেহ। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে পুলিশের অ্যাকশন। মূল অভিযুক্ত আনন্দ সর্দার সহ ৩ জনকে হাতকড়া পরিয়েছে পুলিশ। সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে, সেই কাজ সরকার করছে। ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথেই ফোনে কথা বলেছি এবং আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। কিন্তু কেন রবিবার সকাল থেকে এভাবে অগ্নিগর্ভ হয়ে উঠল বারুইপুর? শনিবার বিকেল থেকে ১১ বছরের মেয়েটি নিখোঁজ। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ প্রথমে সহযোগিতা করলেও পরে আমল দেয়নি। সারা রাত যখন আমাদের বারবার যায়, একটিবার মাত্র এসে শুনে যাওয়ার পরে আর দ্বিতীয়বার কোনো প্রশাসনে তখন বডি পাওয়া গেল। অভিযোগ আরও আছে। নির্যাতিতার পরিবারের দাবি তারাই খোঁজাখুঁজি করে এক অভিযুক্তের হদিশ পায়। এরপর আরও ২ জন। অভিযোগ, পুলিশ ক্যাম্প থেকে তাদের ছাড়িয়ে নিয়ে যান স্থানীয় এক বিজেপি নেতা। যে আসল আসামি তাকে শান্তনু মণ্ডল, আমাদের জেনারেল সেক্রেটারি হয়েছে বারুইপুর পশ্চিম ৩ নম্বর মণ্ডলের, ওর মদতে পুরো আমাদের যে আসামি তাকে যে আমরা কিছু জিজ্ঞেস করব তাকে পার করিয়ে দেব। শনিবার বিকেলেও ক্লাস 6-এ পড়া যে মেয়েটা খেলে বেড়াচ্ছিল সন্ধ্যের নিরুদ্দেশ। এরপরই ক্ষোভ বাড়তে থাকে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, মার খান পুলিশ কর্মী। মুখ্যমন্ত্রীর করা অবস্থানের পরই একে একে গ্রেপ্তার করা হয় প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দারকে। তাদের জেরা করে মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে বারুইপুর থেকে পুলিশের জালে তোলা হয়। খুন ধর্ষণের অভিযোগে বিশেষ তদন্তকারী দল গঠন হয়েছে। 3টি মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। मंगलवार बारुईपुर जाबेन मुख्यमंत्री। लोकल पुलिस का भी क्या रोल है उस भी असेसमेंट होगा। उसमें कोई पुलिस ऑफिसर का कुछ
आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसका दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा। মৃতের পরিবারের দাবি, প্রভাস মণ্ডলকে চেপে ধরতেই একটি পুকুর থেকে নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। যে প্রভাসের সঙ্গে মেয়েটিকে শনিবার বিকেলে হেঁটে যেতে দেখা যায়, কিছুক্ষণ পর প্রভাসকে একা ফিরতে দেখা গিয়েছে। নাবালিকাকে কিন্তু দেখা যায়নি। মেয়েটাকে মারলো কে? ওই আনন্দ মেরেছে, কিভাবে মেরেছে? ওই টুডিরও পা তুলে দিয়েছে, চেলা ছিল বলে পা তুলে দিয়েছে। ওরা একটু 50,000 টাকা চেয়েছে, কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু। মানে আটকে রেখে দিয়ে? হ্যাঁ। ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ধর্ষণ করেই খুন করা হয়েছে বারুইপুরের নাবালিকাকে। নির্যাতিতার যৌনাঙ্গে একাধিক ক্ষতচিহ্ন, মাথায় ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় গভীর ক্ষত ছাড়াও রয়েছে একাধিক আঘাত। সূত্রে খবর, গলা ঘাড়েও মিলেছে একাধিক ক্ষতচিহ্ন। খবর সূত্রে, অত্যাচার করে জলে ফেলে দেওয়া হয়েছিল নির্যাতিতা নাবালিকাকে। জলে ডুবেই তার মৃত্যু হয়। গণধর্ষণ করে খুনের মামলা রুজু করেছে পুলিশ। অপহরণ, তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারাও যোগ হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পক্সো আইনেও রুজু হয়েছে মামলা। অভিজ্ঞান নস্কর ও সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বিজেপি হরিনামে দল নয়, কেউ নিজেকে দলের কাউন্সিলর বানিয়ে ফেললে দল সেটা মেনে নেবে না। কামারহাটিতে সেখানে নতুন পুরো প্রধান দায়িত্ব নেওয়ার পরই কড়া বার্তা শ্রমিক ভট্টাচার্যের। কি বলছেন তিনি? গত শুক্রবারই আপনারা জানেন কামারহাটিতে সেখানে নতুন পুরো প্রধান হয়েছেন সুশান্ত চট্টোপাধ্যায়। সুশান্ত চট্টোপাধ্যায় নির্দল কাউন্সিলর হলেও তিনি লকেট চট্টোপাধ্যায়ের দাদা। আর ইতিমধ্যেই জেলা নেতৃত্বের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্য বিজেপির সভাপতি। আমি শুনলাম কামারহাটি মিউনিসিপ্যালিটির নাকি পরিবর্তন হয়েছে, আমার কাছে খবর আসেনি। কেউ নাকি ওখানে চেয়ারম্যান হয়ে গেছে। কে কোথা থেকে চেয়ারম্যান হয়ে গেছে? সংযত হয়ে যান। এখনো পর্যন্ত পার্টি কিছু ব্যবস্থা নেয়নি। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংযত হয়ে তার ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন। সরকার বদল হতেই কামারহাটির পুরপ্রধান বদল। সোমবার কড়া বার্তা বিজেপি রাজ্য সভাপতি। দিন কয়েক আগেই কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহা তাঁর পদ থেকে ইস্তফা দেন। তারপরই তৎপরতা শুরু হয়ে যায়। 35টি আসনের কামারহাটি পুরসভায় 3 জন নির্দল, বাকি 32 জন তৃণমূল কাউন্সিলর। বর্তমানে 2 জন মৃত। গোপাল সাহা সহ 3 কাউন্সিলর পদত্যাগ করেছেন। এই আবহেই শুক্রবার নতুন চেয়ারম্যান হয়েছেন নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়। তিনি আবার লকেট চট্টোপাধ্যায়ের দাদা। কিন্তু কি হয়েছে, কেন হয়েছে, ওর দাদা তো সম্পর্ক হতেই পারে, নিশ্চয়ই হতে পারে। কিন্তু তিনি একজন নির্দল কাউন্সিলর, তাদের ওখানে কি করে বোর্ড হয়েছে না হয়েছে তারা জানে। সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার মনে হয় যেরকম নিয়ম আছে সেরকমই হওয়া উচিত। কিভাবে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বোর্ড গঠন হলো, কৈফিয়ত চাইলেন বিজেপির রাজ্য সভাপতি। যদি কেউ মনে করে থাকেন যে বিজেপি একটা হরিনামের সভা, যে কেউ আসবেন, যে কেউ নিজেকে কাউন্সিলর বানিয়ে ফেলবেন, কলকাতা কর্পোরেশনের, বড়নগর, কামারহাটি, বিধাননগর কর্পোরেশনের, পার্টি চুপ করে মেনে নেবে, এটা হতে দেওয়া যাবে না। আমার ধারণা শ্রমিকবাবুকে ভুল তথ্য দেয়া বা ভুল বোঝানোর একটা চেষ্টা হয়েছে। কি ভুল বোঝানো? যে বিজেপি পরিচালিত বোর্ড, এই তথ্যটা তো ঠিক নয়। এটা বিজেপি পরিচালিত বোর্ড হয়নি। সোমবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী। মুরলীধর সেন লেনের দপ্তরে শ্রদ্ধাঞ্জলি জানান শ্রমিক ভট্টাচার্য। সেখানেই কামারহাটি পুর বোর্ড নিয়ে ডেডলাইন বেঁধে দেন তিনি। কিসের ভিত্তিতে আজকে এই প্রচার হচ্ছে কামারহাটিতে যে বিজেপি ওখানে মিউনিসিপ্যালিটি বোর্ড গঠন করেছে? কার ভিত্তিতে? বিকাল 4টের মধ্যে অমিতাভ চক্রবর্তীর কাছে রিপোর্ট জমা দেবেন। কোন নেতা হোক, কোন মন্ত্রী হোক, কোন বিধায়ক হোক, এখানে কারো কথা তুলবেন। বিজেপির যে কোনো লেভেল থেকে আমায় যোগাযোগ করা হয়, আমি নিশ্চয়ই এই ঘটনাটা তাদেরকে জানাবো। তারা যদি অফিসিয়ালি জানতে চান তাতেও জানাবো, পৌরসভার মাধ্যমে যদি জানতে চান তাতেও জানাবো, বা আমার মনে হয় যদি কেউ আমায় ফোন করেন বা আমারও কেউ ডাইরেকশন দেওয়া হয় যে আপনি ওনাকে যোগাযোগ করুন, নিশ্চয়ই করবো। জেলা নেতৃত্বের কাছে কৈফিয়ত তলব করেছেন বিজেপি রাজ্য সভাপতি। শ্রমিকবাবুর বার্তা স্পষ্ট, কোনো পুরসভায় অচলাবস্থা তৈরি হলে তার দায়িত্ব রাজ্য সরকারের। রাজ্য সরকার ও দল এক নয়। ক্যামেরা বিশ্বজিতের সঙ্গে অনন্তর রিপোর্ট, TV9 বাংলা। কয়লার কালিমামুক্ত বারাবণী, বেআইনি কয়লা খনির ঝাঁপ বন্ধ। বারাবণী থেকে উধাও কয়লা মাফিয়া। রাজ্যে পালা বদল হতেই অ্যাকশনে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী।
কয়লা মানে কালো হিরে। আসানসোল এবং লাগোয়া এলাকায় এই কয়লাই যত সমস্যার মূলে। অনেকে বলেন এখানকার রাজনীতি, অর্থনীতি, প্রশাসন সবটাই কয়লা নির্ভর। তৃণমূল জামানায় বেআইনি কয়লা তোলা যেন সংক্রমণের আকার নিয়েছিল। স্বর্গরাজ্য হয়ে উঠেছিল কয়লা মাফিয়ার। কালো হীরের সাম্রাজ্য এখন অতীত। একসময় এই বারাবণী বা এই চুরুলিয়া বা জামুরিয়ার মতো এলাকার এই খোলামুখ যে কয়লা খনি তা দখলে ছিল অবৈধ কয়লা কারবারিদের হাতে। কিন্তু সরকার বদলাতে সেই সব এখন অতীত। আসানসোলে বারাবণীতে কয়লায় দুর্নীতির কালির দাগ এখন ফিকে। বিজেপি মসনদে আসতেই বারাবণীতে এখন খা খা করছে একদা মাফিয়াদের দখলে থাকা এলাকাগুলো। পুরোপুরি বন্ধ কয়লার কালো কারবার। চলন্ত ডাম্পারের কয়লা চুরি থেকে ইসিএল এর জমিতে অবৈধ সুড়ঙ্গের মরণ ফাঁদ কাটা। ঝাড়খণ্ড লাগোয়া বারাবণী, জামুরিয়ার গৌরান্ডি, জামগ্রাম ও দাসকেয়ারিতে অভাব আর মুনাফার মিশেলে তৈরি হয়েছিল কালো হীরের এক ভয়ঙ্কর অবৈধ সাম্রাজ্য। আর এই ধরনের যে কয়লা খনিগুলি রয়েছে, খোলামুখ খনি, এইগুলো হয়ে উঠেছিল এক একটা মৃত্যু ফাঁদ। গ্রামের সাধারণ পুরুষ থেকে মহিলা, এমনকি শিশুরাও এই উন্মত্ত খেলায় তারা মেতে উঠেছিলেন। এখান থেকে কাঁচা কয়লা তুলে সেই কয়লা ঝুড়িতে করে তার স্টক করা অবৈধভাবে এবং বিভিন্ন সাইকেল, মোটরসাইকেলে করে তা পাচার করা। এই পাচারের অন্যতম মাধ্যম ছিল বিশেষভাবে তৈরি মোটর বাইক, যেগুলো চ্যাসিস কেটে ও ডাবল স্প্রিং লাগিয়ে 2 থেকে 3 কুইন্টাল কয়লা বহনের উপযোগী করা হতো। অঞ্চলে পুলিশ বা সিআইএসএফ যৌথ বাহিনী যখনই এই মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালাতো বা এইসব জায়গায় তারা যখন আসতো, তখন তাদেরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে ইট, পাটকেল, ভাঙচুর হয়েছে গাড়ি। তৃণমূল জামানায় বরাবরই অভিযোগ ছিল, এইসব দেখেও হাত গুটিয়ে বসেছিল পুলিশ। এমনকি কোন থানায় কোন অফিসার পোস্টিং হবেন সেটাও নাকি মাফিয়াই নিয়ন্ত্রণ করত। আর এই মাফিয়ার সঙ্গে পুরো সিন্ডিকেটকে পরিচালনার অভিযোগ উঠেছিল বারাবণীর প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে। আপাতত ইডি হেফাজতে রয়েছেন তিনি। আইনের শাসন চারিদিকে প্রতিষ্ঠা লাভ পেয়েছে এবং তার পরিণামে এইগুলো দেখা যাচ্ছে যে সব ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ তথস্থ আছে। আপাতত রাজ্যে পালাবদল হয়েছে, মাফিয়ারা যে লাগাম পড়েছে। এলাকাবাসী বলছেন খনি এলাকায় চিরস্থায়ী হোক এই ব্যবস্থা। চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আর এবারে একটা ভালো খবরের দিকে নজর রাখবো। এক ট্রাক্টর বালি মিলবে মাত্র 1,500 টাকায়। আবাস যোজনায় যে সমস্ত উপভোক্তারা আছেন তাদের জন্য বড় স্বস্তি প্রশাসনের তরফে। ইতিমধ্যে সিউড়িতে শুরু হয়ে গিয়েছে সেই পাইলট প্রজেক্ট। আর ইচ্ছে মতো দামে বালি বিক্রি নয়, এবার বালির দামে লাগাম। সিউড়িতে আবাস যোজনার উপভোক্তাদের জন্য স্বস্তি। আর ট্র্যাক্টর প্রতি বালির জন্য 8,000 টাকা গুনতে হবে না, মাত্র 1500 টাকাতেই মিলবে বাড়ি তৈরির জন্য বালি। বীরভূমের সিউড়ি 1 নম্বর এবং রাজনগর ব্লকে শুরু পাইলট প্রজেক্ট। সেজন্য অবশ্য আবাসের উপভোক্তাদের নথি সহ বিডিওর কাছে আবেদন জানাতে হবে। বীরভূম জেলা প্রশাসন ভূমি দপ্তরকে সঙ্গে রেখে প্রাথমিকভাবে 10-11টি ব্লকে এই কাজ শুরু করছেন। বাংলার বাড়ি অর্থাৎ যারা পেয়ে গেছে, যাতে সেকেন্ড ইনস্টলমেন্ট আসবে, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্লাসের আবাস প্লাসের সার্ভে চলছে। নতুন করে আবাস যোজনা সার্ভে হবে, তো সেই সার্ভেতে যাদের নাম উঠে আসবে সেই উপভোক্তাদের আমরা যে চলতি বাজার রেট তার থেকে কমে 1,500 টাকা 2,000 টাকাতে ট্রাক্টর পিছু বালি দেওয়ার ব্যবস্থা করব। তৃণমূল জমানায় এই বালি অবৈধ কারবারিদের কাছে সোনার থেকে কম ছিল না। তবে এই রাজ্যে সরকার বদল হতেই বিড়ম্বনায় অবৈধ বালি কারবারিরা। সরকারি টেন্ডার ছাড়াই দামোদর, দ্বারকেশ্বর, ময়ূরাক্ষী, অজয় রাজ্যের ছোট বড় এমন কোনো নদ নদী নেই যার বুক খালি করে অবৈধভাবে বালি তোলা হয়নি। কিন্তু এখন সেসব বন্ধ। আর বৈধ বালিঘাট থেকে বালির গাড়ি বেরোলে যে দাম এতদিন আকাশ ছুঁত, রাজ্যে পালাবদলের পর সেই দামও ইতিমধ্যেই বেঁধে দেওয়া হয়েছে। এসবের মধ্যেই সিউড়িতে আবারও আবাসের উপভোক্তাদের জন্য সরকারিভাবে কম দামে বালি দিচ্ছে প্রশাসন। গরিব মানুষ যারা খেটে খায়, মনে করেন মধ্যবিত্ত 1,20,000 যদি আপনার পেয়ে যায় 1,500 বালি, তাহলে মানুষের প্রচন্ড সুবিধা হবে। গরিব মানুষের, আমাদের মতো খেটে খাওয়া মধ্যবিত্ত লোকদের খুবই ভালো। বালির যে হারে দাম যা বাড়িয়েছিল, সেটা আজ থেকে সুবিধা হয়েছে খুবই। আগে তো বালি পাওয়া যেত না, খুবই অসুবিধা হয়েছিল মানুষের, বাড়ি ঘর করতে পারছিল না। হ্যাঁ, আবাস যোজনা বাড়ি ছিল, সেগুলো করতে পারছিল না। এখন যেহেতু 1,500 টাকা করেছে বালি, হ্যাঁ খুবই ভালো হয়েছে। সিউড়ির বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আগেই বলেছিলেন এই ধরনের পাইলট প্রজেক্ট চালু করার কথা। এবার সেই মতোই বীরভূম জেলা প্রশাসন কাজ শুরু করে দিল। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আমাদের বাংলায় কত কিছু আছে না, কিন্তু সবকিছুর স্বীকৃতি কি সঠিক সময়ে পাওয়া গিয়েছিল? এবার স্বীকৃতি তো মিলছে। আমি পিসিআরকে বলবো একটা ওয়াল প্লে করতে, তাহলে আপনারা বিষয়টা বুঝে যাবেন। দেখুন, চন্দননগরের
সূর্যমোদকের জল ভরা সন্দেশ জিআই তকমা পেয়েছে। জনাইয়ের ওই যে মনোহরা জিআই তকমা পেয়েছে। অন্যদিকে কৃষ্ণনগরের সরপুরিয়া এবং মাটির পুতুল। আর জানেন তো, এই পুতুল থেকে একটা কথা বলতে ইচ্ছা করে, যারা কাঠের পুতুল তৈরি করতেন এতদিন বর্ধমানের পূর্বস্থলীতে, তারা প্রাণ ফিরে পেয়েছেন, কারণ তাদের তৈরি শিল্পের পাশেও জিআই তকমা। যেমন কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুলের পাশেও জিআই তকমা। সেই বাংলার স্বাদের নিজস্ব পুতুল পেল জিআই স্বীকৃতি। নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল। রাজা কৃষ্ণচন্দ্রের আমলে রাজপরিবারের মূর্তি তৈরির জন্য কয়েকজন শিল্পীকে নিয়ে আসা হয় ঘূর্ণিতে। জলঙ্গি নদীর এঁটেল মাটি দিয়ে চলে শিল্পকর্ম। যেসব মূর্তির কারুকাজে লুকিয়ে আছে শিল্পীর পরিশ্রম, প্রতিভা ও অধ্যাবসায়। মাটি দিয়ে তৈরি একটা ছোট মূর্তি যেন জীবন্ত মনে হয়। ঘূর্ণির রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী সুবীর পাল নিয়েছিলেন উদ্যোগ। অবশেষে মিলল জিআই স্বীকৃতি। বিদেশের বাজারের সঙ্গে আমাদের ব্যবসা করতে আরও সুবিধে হলো এবং বহু এক্সপোর্ট কাস্টমার আমাদের কাছে আসবেন বা আমরাও এক্সপোর্ট করতে পারবো। আন্তর্জাতিক বাজারে এবার থেকে কৃষ্ণনগরের শিল্পীদের পুতুলে থাকবে জিআই ট্যাগ। এর ফলে শিল্পীদের পরিচিতির পাশাপাশি আর্থিক যোগের কথা বলছেন অনেকে। একটা দায়িত্বও বেড়ে গেল শিল্পীদের। জিআই ট্যাগ যেগুলোতে বসানো হবে সেগুলো কিন্তু একটু মান থাকবে, সেই কাজের একটা কোয়ালিটি থাকবে। আমাদেরও কিন্তু দায়িত্বের সঙ্গে সেই কোয়ালিটি মেনটেন করতে হবে। জলঙ্গির তীরের মতো ভাগীরথী তীর পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতেও খুশির হাওয়া। নতুন গ্রামের ঐতিহ্যবাহী কাঠের পুতুল এবার পাচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন স্বীকৃতি। রঙিন কাঠের প্যাঁচা, গৌরী নিতাই মূর্তি এবং নানা ধরনের ঐতিহ্যবাহী কাঠের পুতুল। বংশ পরম্পরায় শিল্পকে বাঁচিয়ে রেখেছে নতুন গ্রাম। প্রজন্মের পর প্রজন্ম ধরে কাঠে ফুটে উঠছে লোকশিল্পের বিভিন্ন ঐতিহ্য। বর্ধমানের নতুন গ্রামের প্যাঁচা একটা আরো রাজ্য জুড়ে বা বাইরেও নাম হয়ে গেল। আমাদের ছোট শিল্প যে এত গুরুত্ব দিচ্ছে, আমাদেরকে বিশ্ব দরবারে যে যত মানুষ চিনবে, শুনে আমরা সত্যি আমরা গর্বিত বোধ করছি। বহু বছরের অপেক্ষার পর মিলেছে সুখবর। শিল্পীদের আশা এই স্বীকৃতি নতুন গ্রামের কাঠপুতুলকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে পরিচিতি এনে দেবে। বিদেশের কাজটা খুবই চাহিদা আছে, জিআইটার জন্য আটকে ছিল। বিদেশে খুবই চাহিদা আমাদের। তখন শিল্পীদের প্রোডাক্টের বেশি চাহিদা হবে, তখন আরো কাজ করি মানুষের। কৃষ্ণনগর থেকে পূর্বস্থলে পুতুল দিয়ে যায় চেনা। বাংলার গর্বের ঠিকানা যে কম নয়। মহাদেব কুণ্ডু ও কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা।